আমি বড় হয়ে তোমার বউ হব প্রহর ভাই, তুমি কি আমায় বিয়ে করবে? লিলি বুবুর মতো বউ সাজিয়ে অলিন্দ নিড়ে নিয়ে যাবে, নাকি ফসা সাচ্ছুর মতো কষ্ট দিবে? জানো, ফসা সাচ্ছুর জন্য বিনু ফুফু কাঁদে। আমাকে কোলে নিয়ে বলেছে বড় হয়ে যেন তার মতো ভুল না করি। এ অলিন্দ নীরের কারো হিয়ার সাথে যেন সন্ধি না করি। আচ্ছা প্রহর ভাই, এই হিয়ার সন্ধি কি? এসব কি খারাপ জিনিস? নিশ্চয় খারাপ, নয়তো ফুফু বারণ করবে কেন? আর কাঁদবেই বা কেন? 6 বছরের বাচ্চা মেয়ে মিথির মুখে এহেন কথা শুনে কপালে বাজ পড়ল প্রহরের। ও খানিক আগে এসেছে, ছাদে বসে কিছু একটা লিখছিল। খাতা রেখে সবে দাঁড়িয়েছে, এমন সময় পিছন থেকে মিথি কথাগুলো বলে উঠল। প্রহর বুকের সামনে বাজ করে রাখা হাত দুটো নামিয়ে তাকালো ছোট মেয়েটির দিকে। গালে হাত দিয়ে তারই দিকে চেয়ে আছে। বুঝাই যাচ্ছে না হিয়ার সাথে সন্ধি বিষয়টা নিয়ে বেশ ভাবুক সে। প্রহর ছাদের কিনারা হতে এগিয়ে আসলো। তাকালে ছোট্ট মিথির পানি। হিয়ার মাঝে সন্ধিকে কিশোর বয়স, এতটুকু বুঝ তার হয়েছে, কিন্তু এই পুচকি মেয়েটাকে কি বুঝাবে? প্রহর বুকের মাঝে আবারও হাত বাজ করলো। মিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল সমান সমান হয়ে। মিথির তুলতুলে গাল দুটো টিপে দিয়ে হেসে উঠল, বলল, বড় হলে বুঝবি। এসব বড় না হলেও কেউ বুঝে না। আর তোকে এসব কে শিখিয়েছে? ছোট্ট মিথি ফিক করে হেসে দিল। বাহির হয়ে আসলো তার পোকলা দাঁতের ফেড়ে। তা দেখে প্রহর নিজেও হাসলো। মিথি আবার ভাবুক হয়ে ঠোঁট জোড়া উল্টিয়ে জানতে চাইল, তাহলে বলো, আমায় বিয়ে করবে? প্রহর প্রসন্ন হাসলো। মিথি উত্তরের আশায় তাকিয়ে রইল। বাচ্চা মেয়ের বাচ্চামো কথায় মজার ছলে সম্মতি জানালো প্রহর। ঠিক আছে, করব ছোট বউ, আগে বড় হ, তারপর তো পরে বিয়ে হবে। ইয়ে, প্রহর ভাই আমায় বিয়ে করবে বলেছে। প্রহরের এক কথাতে মিথি পুরো বাড়ি আনন্দ নিয়ে বলে বেরিয়েছিল সে প্রহর ভাইকে বিয়ে করবে। অলিন্দুনীরের বউদের মতো হবে। তার এই ছাওয়া মূলত অলিন্দুনীরের সব বউদের দেখে। সকালে যখন সবাই মিলেমিশে রান্নার কাজে ব্যস্ত, তখন আগমন ঘটে মিথির। বাড়ির সবার বড় সায়দা বানু, সসমের দেওয়ানি গিন্নি। তিনি রান্নাঘরে বসে আছেন। পাশে 3 ছেলের বউ আর ছোট মেয়ে মিলে রান্নার কাজ করছে। কেউ তরকারি কাটছে, কেউ চাল ধুয়ে আনছে, কেউ বা চুলায় রান্না ছড়াচ্ছে। তখনই মিথি এসে সায়দা বানুর কোলে গিয়ে বসে পড়ল। সবাইকে সে রোজ কাজ করতে দেখে কত আনন্দ, হাসি, মজায় সকলকে একসাথে কাজ করে মিলেমিশে সংসার করে। এসব দেখে ছোট অবুঝ মনে ইচ্ছে জাগে ভিন্ন। কোলে বসে সায়দা বানুকে বলে, ও দাদি, আমিও বড় হয়ে চাচি ফুফুদের মতো একসাথে থাকবো, কাজ করব। সায়দা বানু মিথির মাথায় বিলি কেটে হেসে বললেন, তাহলে তো এই বাড়ির কোনো ছেলেকে বিয়ে করতে হবে। এই বাড়ির বউ হলে তবেই সবার সামনে থাকতে পারবি, নয়তো তোকে তো বড় হলে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সেখানের মানুষ কেমন হবে তা তো জানি না বাপু। তাহলে আমি প্রহর ভাইয়ের সঙ্গে বিয়ে দিও দাদি। আমি এই বাড়িতে সকলের সঙ্গে থাকবো। প্রহর ভাই এই বাড়িতে তো থাকবে। সায়দা বানুর সেই কথার প্রেক্ষিতে মিথির এমন প্রস্তাব। তাছাড়া সে কি আর এসব বুঝে নাকি? এই যে নেচে গিয়ে বলে বেড়াচ্ছে সে প্রহর ভাইয়ের বউ হবে, এই অলিন্দু নীড়ে সকলের সঙ্গে থাকবে। তার কাণ্ড শুনে সকলে হাসছে, আর তার ছেলে মানুষই দেখছে। সেই হাসি আর মজা মিথির পিছু ছাড়ল না। 6 থেকে আজ তার বয়স 16। এখনো সেই 10 বছর আগের কথা বলে সবাই ওকে লজ্জা দেয়। মিথি কেবল ছুটে পালায় আর নিজেকে গালি দেয়। কেন সে ছোটবেলায় এমন কাণ্ড করেছিল? বড় হয়ে তো প্রহর ভাইয়ের দেখা মিলে না। হৃদয়ে তার জন্য এখনো কোনো অনুভূতিও বোঝে না। যাকে সে বছরে অলিন্দুনীরে দেখে না, দেখতেও কথা হয় না, তার বউ হতে চাওয়াটা লজ্জার এখন উঠলে লজ্জায় নুয়ে যায় মিথি। সময় পেরিয়ে গেছে, সে বড় হয়েছে, তবুও সে কথা আজও আছে। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অলিন্দুনীরের মিথির ভীষণ পছন্দের। বাড়িটির গেটের সামনে শান বাঁধানো নাম প্লেটে ছোট অক্ষরে লেখা অলিন্দনীর। গ্রামে এমন বাড়ি খুব কম দেখা যায়, আবার নেই বললেই চলে। অলিন্দনীর এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি। এই বাড়িকে অনেক মানুষ দেওয়ান বাড়ি নামে চিনল। সায়দাবানের মুখে অলিন্দনীর শুনে মিথিও তাই ডাকে। বাড়ির গেটের এক পাশে রয়েছে শিউলি ফুলের গাছ, আরেক পাশে বাগান বিলাস। এই শিউলি এবং বাগান বিলাস দুটোই মিথির ভীষণ পছন্দ, যদিও শিউলি একটু বেশি প্রিয়। মিথির মতে শিউলি আর প্রহর ভাই একই, দুজনকে বছরে একবার দেখা পাওয়া যায়, বাকি বছর কোথাও
কোথাও হারিয়ে যায়। শীতের সকালের মতো তীব্র কুয়াশা মাখা ভোরে এক ফলক দেখা পেলেও তো কেবল আবছা এবং দূরেতে অলিন্দ নীরের গায়ের রংছটা ভাব দেখা দিয়েছে। 2 তলা বিশিষ্ট রংছটা বাড়িটির মতো পরিবর্তন হয়েছে, সব কিছু সময়ের সঙ্গে আরও পরিবর্তন হয়েছে। আগের মতো আর কিছু নেই, না এই বাড়ি আর না এই বাড়ির মানুষগুলো। জীবন প্রবাহমান নদীর মতো, আর মানুষ হলো সেই নদীর জল। আজ টলটলে জল তো কাল শুকিয়ে যাওয়া চর। পরিবর্তন শুধু মানুষের নয়, বয়সেরও ঘটেছে। মিতি ষোড়শী কন্যা, প্রহরের বয়স বেড়েছে, হয়েছে তাগড়া যুবক। তার দেখা খুব একটা মিলে না। সেই যে স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটিতে পড়ার জন্য পাড়ি জমালো শহরে, দূরত্ব এখান থেকে বাড়লো। বছরে 2-1 বার গ্রামে আসে, আবার 2-1 দিন থেকেই চলে যায়। তার নাকি টিউশন আছে, নিজের পড়াশোনা আছে, এই বাহানায় দিন কাটে। প্রহর আসলেই মিথিকে ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে ভাই বোনরা বড়রা আরও বেশি খেপায়। সেজন্য প্রহর যখন আসে, মিথি তখন অলিন্দনীরের আশেপাশেও যায় না, লুকিয়ে থাকে ঘরের কোণে। সেখান থেকে মাঝে মধ্যে দেখা মিলে, ভয় আর লজ্জায় তুই একটা কথা বলেই পালিয়ে যায়। মিথিদের বাড়িটা অলিন্দনীরের ঠিক সামনে, মাঝে একটু ফাঁকা জায়গা আছে বটে। মিথি আর প্রহরের দাদা ছিলেন আপন ভাই। সেই হিসেবে মিথির সেই বাড়িতে আসা যাওয়া লেগে থাকে, ছোট থেকে বড় হওয়া 2 বাড়ি মিলিয়ে। তবে আগের মতো কি আর আছে? ওই অলিন্দনীর না নেই। সকলে একসাথে থাকলেও কতজনের মনের পরিবর্তন এসেছে, মনে হিংসে জমা হয়েছে। সময়ের সাথে সম্পর্ক, মন সবই পরিবর্তন হয়। হয়তো সেজন্যই পরিবর্তন হয়েছে অলিন্দনীরের মিলমিশের সম্পর্কেরও। উপরে মিলমিশ দেখা গেলেও ভিতরে আর আগের মতো নেই। সকালের হাঁড়ি আগের মতো একই রয়েছে, তবে শুধু পরিবর্তন হয়েছে মানুষ। আজ মিথি বুঝে তার বিনুপুপুর বলা হিয়া আর সন্ধির মানে বুঝতে পারে কেন বলেছিল। তাই তো সে সব ছুটে চলেছে নতুন পথের খোঁজে, যদিও হিয়ার মাঝে নেই কোনো হিয়ার বন্ধন। তারপরও সচেতন থাকা নয়ক অবিলম্বন। আজকাল অলিন্দনীরে মিথি খুব একটা যায় না, কারণ সেখানে সেলিম চাচ্চু, যাকে সে ছোটবেলায় পচা চাচ্চু বলতো, তার বউ মেরিনা খুব একটা পছন্দ করে না। কেউ না থাকলে মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয়, বিনু পুপুকে নিয়ে কটাক্ষ করে কথাও বলে। মিথি শুনে কেবল চুপচাপ বেরিয়ে আসে। তার বেনু পুপু ভালো আছে, স্বামী সংসার নিয়ে সুখী দিন কাটছে। অথচ একসময় তাকে যাকে ভেবে অসুখে পড়ছিল, সে আজ ভালো নেই খুব একটা। অলিন্দনীরের বড় কর্তা হলেন শমশের দেওয়ান। তার 4 ছেলে 2 মেয়ে। বড় ছেলে সোলাইমান দেওয়ান, ওনার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে প্রিয়াস, ছোট মেয়ের নাম প্রীতি। মেজে ছেলে সাহার দেওয়ান, তার 1 ছেলে 2 মেয়ে। ছেলে লিমন, মিলন আর যমজ মেয়ে শ্রাবণী আর নবনী। সেজ ছেলে সারোয়ার দেওয়ান, তার 1 ছেলে 1 মেয়ে। বউ আর ছেলে মেয়েকে নিয়ে তিনি শহরে থাকেন, চাকরি করে সেখানে। আর সবার ছোট সেলিম দেওয়ান, তার কোনো সন্তান নেই, সেই সঙ্গে ঘরের নেই সুখ শান্তি। হয়তো প্রকৃতির লীলা খেলা, অন্যদিকে কষ্ট দিয়ে কখনো সুখের মুখ দেখা যায় না, এটা বুঝতে এখন লীলা। পিয়াসের পড়াশোনা শেষে গ্রামের এক স্কুলে শিক্ষকতা করছে। অল্প কিছুদিন হলে স্কুলে ঢুকেছে। বাড়ির বড় ছেলে হিসেবে বাবা চাচাদের কাজে সাহায্য করে। তাদের জমি জমা অনেক, 100 বিঘা তো হবে। গ্রামের সবচেয়ে বেশি জমি জমা তাদেরই। মানুষ হিসেবে পিয়াস বেশ ভালো, শান্তশিষ্ট ব্যক্তি, সম্পূর্ণ অন্যরকম মানুষ। মিথির সাথে তার বেশ ভাবসাব। আগে দেখলে পালাতো, আর এখন পিছু করে আবদার জোরে মেলায় নিয়ে যাও, আম গাছের আম জাম পেড়ে দিত। তার যত আবদার পিয়াসের কাছে, কারণ সে তার সব আবদার শোনে। আগের দিনের কথা ভাবনায় মাঝে বাটা পড়ল। মোহনিয়া বেগম ডাক পড়ল মিথির নাম ধরে। মায়ের ডাকে মিথি ভাবুক দার্শনিক থেকে বেরিয়ে আসলো। খড়ের গাদার উপর বসেছিল, সেখান থেকে উঠে দৌড় দিল, একেবারে মায়ের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মোহনিয়া বেগম রাগান্বিত চোখে তাকিয়েছে। মিথি কিছু বলার আগে তিনি জাজালো কণ্ঠে বললেন, তোর বাপরে কি বলছিস? কোথায় কি বলেছি আম্মা? মিথির না জানার ভান ওনার রাগ আরও বাড়িয়ে দিল। দাঁতে দাঁত পিষে বলল, তোর বাপরে বলেছিস? আমি তোকে স্কুলে যেতে মানা করেছি? এই রে, আব্বা বলে দিয়েছে, এবার আমার খবর আছে। এই কথা মনে মনে বলল। মিথি ধরা পড়ে বাঁচতে বেচারি ভাব নিল। ওনার কোনো গুছাটে গুছাটে কাঁদো কাঁদো হয়ে বলল, পেট ব্যথা করছে, এজন্য যাইনি আম্মা। তোমার নাম বলেছি যাতে বকা না খায়। তুমি আমার ভালো আম্মা না?
মোহনিয়া বেগম মেয়ের চলচাতুরি বুঝতে পেরে ঝাড়ু নিয়ে ছুটে গেল। তার আগে মিথিও এক দৌড়ে পাড়ি দিল আরেকটা পথ। পিছনে তাকিয়ে দেখে তার মা আর আসেনি। সে বসে পড়ল কাঁচা রাস্তার একটি গাছের ছায়ায়। তাদের গ্রামের ভেতর দিয়ে একটা কাঁচা রাস্তা আছে। মেঠো পথে ছুটে চলে বেরিয়েছে কত, এখন এসে ছোটাছুটি কমেনি বিন্দু মাত্র। মেঠো পথের দুপাশে ইউনিক্যালিপটাস আর মেহনি গাছ। যখন ভ্যান, অটো, সাইকেল কিংবা বাইকে যায় মনে হয় গাছগুলো তার সাথে যাচ্ছে। এমন ভাবনা ছোটবেলায় বেশি হয়তো এখন উপভোগ করত। শৈশবের মতো রঙিন জীবন আর হয় না। শৈশব স্মৃতির পাতে সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে রবে। মিথি মাথা হেলে বসেছিল, হঠাৎ সামনে কারো পায়ের আঙ্গুল দেখতে পেল। দৃষ্টি উঁচু করে মেলে সামনে তাকালো। পিয়াস ভাই, আপনি? তুই এখানে কি করছিস মিথি? মিথি আসল কথা চেপে গেল, কিছু একটা বানিয়ে বলল, এই দিকটাই এমনি ঘুরতে এলাম। পিয়াস ভাই, আপনি কোথায় গেছিলেন? আমি একটু বাজারে গেছিলাম, আম্মা কিছু সদাই আনতে লিস্টে দিয়েছিল। আসতে হুট করে এখানে প্যান্টটা নষ্ট হলো, এই জন্য হেঁটে আসছি। চল, বাড়ি যাবি না? মিথি মাথা ঝাঁকালো, উঠে পড়ল মাটির বুক থেকে। পিয়াসের সাথে পা চালিয়ে হাঁটছে। পিয়াসের হাতে বড় ব্যাগ দেখে শুধালো, এত বাজার সদাই কিসের জন্য পিয়াস ভাই? পিয়াস দু হাতে বাজারের ব্যাগটা একটু রাখলো। বেশ ভারী হয়েছে, কত জিনিস কিনতে হয়েছে। ব্যাগটা আবার হাতে নিয়ে উত্তর দিল, কাল তো প্রহর আসবে, তুই জানিস না? মিথি থমকে গেল। কি হলো জানা নেই, তবে মনের মধ্যে কেমন যেন অনুভব হলো। নামটি শুনে মনে পড়ল শেষবার তার আগমন হয়েছিল 5 মাস আগে। কথা না হলেও যাওয়ার পথে তাকিয়েছিল কিছুক্ষণ। মিথি মনে মনে ভাবল, প্রহর ভাই আসবে, তাহলে তো ওই বাড়ি যাওয়া যাবে না। ভাগ্যিস পিয়াস ভাই বলল, কি ভাবছিস? প্রহর আসবে বলে ও বাড়ি আর যাবি না, তাই তো? পিয়াসের হাসির স্বরে বলা কথায় মিথি মুখ বাঁকালো। পিয়াস আবার হেসে মজা নেওয়ার ফয়দা করে বলল, তোকে প্রহর আমাদের পাশের গ্রামের কাপেলা পাগলা আছে না, ওর সাথে নাকি বিয়ে দিবে। মিথির রাগ হলো, রাগে নাকের ফাটা পেঁপে উঠল, ফুঁসে উঠল। মুহূর্তেই বলল, কবে বলেছে এই কথা প্রহর ভাই? প্রিয়া সারালে মুখ চেপে হাসলো, আবার স্বাভাবিক হয়ে না জানার ভান ধরে বলল, আগের বার যখন আসলো তখনই তো সবার সামনে বলল তোকে কাপেলা পাগলার সাথে নাকি বেশ মানাবে, তুই আর সে একই দাসের মানুষ, দুজনে আবল তাবল বকিস নাকি। মিথি যেন আরও রেগে গেল, রাগে গিজ করতে করতে ছুটলো হনহনিয়ে। পিয়াস অনেকটা পিছিয়ে পড়ল। মিথি এগিয়ে যেতেই পিছু তাকালো, কিন্তু সে আর শুনল না। মজা লুটে হেসে উঠল পিয়াস, দীর্ঘণ্ঠে আওড়ালো, মজাও বুঝে না, কি অবুঝ সে পাখি। তারপর হাফ ছাড়লো, কিছু মনে করে আবার হাসলো, দৃষ্টি সামনের দিকে। ততক্ষণে মিথির আর দেখানি। অতঃপর সেও তাড়াহুড়ো করে ভারী ব্যাগ নিয়ে ছুটল বাড়ির পথে। ধরণীতে সন্ধে নেমেছে, সূর্যাস্ত ডুবে গিয়েছে কিছুক্ষণ পূর্বে। আকাশ রক্তিম বর্ণ থেকে আধারে নিমজ্জিত হলো, পাখিরা ফিরেছে নেড়ে, কৃষকরা ঘরে ফিরেছে, আবার কেউ ফিরতে আসে। গ্রামে এখন ধান লাগানোর মৌসুম, চারদিকে মাঠ ভর্তি ধানের ছোট ছাড়ায় ভরে উঠবে কিছু দিন বাদে, মৌসুম বাদে। সেই মাঠে চঞ্চল মিথি ছুটে খেলে বেড়ায় সঙ্গী নিয়ে। আইল পথে তার ছুটে চলা নিত্য দিনকার চালচিত্র। রাত হওয়াতে মিথি বাড়ির সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। এখন তার বাবার শহর থেকে ফেরার সময়। মিথির বাবার বিরামপুর শহরের বড় দুখানা কাপড়ের মার্কেট আছে, সেখানে আরও কর্মচারী আছে। তিনি নিজেও সকালে যান, রাতে ফিরেন। গ্রামে কিছু জমি জমা আছে, সব মিলে বেশ সুন্দর দিন কাটে। গ্রামে এরকম ছলা হাতে গোনা কয়েকটা সচ্ছল পরিবার আছে, তার মধ্যে মিথিরাও আছে। এক কথায় দিব্যি সুন্দর মতো দিন চলে যায়। না থাকুক সবার মতো অধিক বেশি, ছোট সংসারে সুখে থাকতে প্রয়োজনীয় অর্থ থাকলেই হয়, অধিক কোনো কিছু সুখের নয়। তখনই বাইরের শব্দ ভেসে আসলো দূর থেকে। মিথির চিনতে অসুবিধা হলো না তার বাবাকে। মানিক সাহেব বাড়ির দরজার সামনে বাইক দাঁড় করালেন। বাইক থেকে নামতেই মেয়ে ছুটে আসলো। মিথি একবার বাড়ির দিকে তাকালো আর মা আসছে কিনা দেখলো। মেয়েকে দেখে মানিক আনন্দে হাসলো। মিথি ওনার সামনে হাত বাড়িয়ে দিল। তিনি বুঝতে না পেরে ইশারায় জিজ্ঞেস করলো, কি? মিথি আশ্চর্য হয়ে চোখের পলক ফেলল। আমার ছুরি দাও।
তোমাকে আনতে বলেছিলাম যে। মানিক সাহেব জিভে কামড় দিল। বাইক থেকে নেমে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, দুঃখিত আম্মা, ভুলে গেছি, কাল নিয়ে আসবে, ঠিক আছে? বলে মাথায় হাত মুখখানা অসহায় করলো। মিথির রাগ হলো, বুকের সাথে দুহাত বাজ করে মুখ গুমরা করে দাঁড়ালো। এক পাশে অভিমানী সুরে বলল, তোমার সাথে কথা নেই আব্বা। মানিক সাহেব মেয়ের কাণ্ডে হাসল। মিথির দিকে তাকিয়ে হাসতে হাসতে ছুরির প্যাকেটখানা চুপি চুপি বাহির করলো। মিথির গোমরা মুখের সামনে ধরতে মিথি হেসে উঠে খপ করে নিয়ে নিল। আনন্দিত হলো ভীষণ। আমার ভালো আব্বা, আমি জানতাম তুমি ভুলে যাওয়ার নও। মিথি দৌড়ে ঘরে গেল। মানিক সাহেব মেয়ের আনন্দে আনন্দিত হয়ে আরো হাসলো। মোহনিয়া বেগমকে হাঁক ছেড়ে ডাকলো, মিথির মা এদিকে শুনে যাও। মিথি পড়তে বসেছে, সামনে তার ম্যাট্রিক পরীক্ষা। মোহনিয়া বেগম জোর করে পড়তে বসিয়ে দিয়েছে। পাশে রীতিও আছেন, তাকেও তার মা পড়তে পাঠিয়েছে, নয়তো তার পড়তে ভালো লাগে না মোটেও। রীতি সব ক্লাস 7-এ পড়ে, যতটুকু পড়ে যেন ফেল না হয় এই বয়ে। তার মতে এত পড়ি কি হবে, দাদি চাষিদের কথায় সেই তো বিয়ে করে থালা বাসনই মাজতে হবে। এই কথা মিথির যতবার শোনা ততবারই হাসিতে পেটে পড়ে। গ্রামের মূলত ক্লাস 6 থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু করে। গ্রামের মানুষদের মতে মেয়েদের এত পড়িয়ে কি হবে, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, ঝামেলা শেষ। অনেকে স্কুলের গণ্ডি ফেরোতেই পারে না। যারা একটু ভালো চলে বুঝে তারা মেয়েদের পড়ায়। গ্রামে মিথির সমবয়সে অনেকের বিয়ে হয়ে গেছে, কেউ তো বাচ্চার মা হয়ে গেছে। মিথি খারাপ ছাত্রী না, তবে পড়তে চায় কম। তবুও জোর করে হলেও পড়ায় মোটামুটি রেজাল্ট আসে। কিন্তু তার মায়ের কথা, ভালো ফলাফল করতে হবে। বাবার স্বপ্ন কলেজ পর্যন্ত পড়াবে, চাইলে ভার্সিটির কথা ভেবে দেখবে। মিথি প্রথমে একটু পড়লো, এখন খাতায় আঁকিবুকি করছে আর বিরক্ত হচ্ছে। আর যেন পড়ায় মন বসছে না। রীতি তো একটু অক্ষরও পড়ছে না। দুজনে ভাবছি কিভাবে পড়ার টেবিল থেকে ওঠা যায়। রীতি ছোটবেলায় তো পড়ার নাম বলেই নাকি তার ঘুম আসতো এবং সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো। এসব তার মা শাশিদের থেকে শোনা গল্প। মিথি আর রীতির পড়া থেকে মুক্তির পথ বোধ হয় আসলো। শার্লিন দৌড়ে তার ঘরে উপস্থিত হলো। শার্লিন সম্পর্কে ফুফতো বোন হয়, দেওয়ান বাড়ির নাতনি। সে মিথিরও বড়। সে এবার কলেজে উঠেছে। শার্লিন হাঁপাতে হাঁপাতে দরজার কাছে থেকে বলল, তোকে নানু ডাকছে মিথি। ব্যাস, ওকে আর পায় কে? তরিত ভেগে ছুটল। রীতিও পড়া থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয়ে উঠল। মোহনিয়া বেগম পেছন থেকে চিল্লিয়ে বলল, তাড়াতাড়ি আসবি। সে কি আর কারো কথা শুনে? তার দৌড় থামলো গিয়ে সেই বেয়ে উঠে শমশেদে দেওয়ানের ঘরের সামনে। তিনি মিথিকে দেখে চমৎকার হাসলেন। কাছে ডেকে বললেন, আয় দাদু, তোকে ছাড়া গান জমছে না। মিথি গিয়ে বসলো তার পাশে। সামনে রাখা হারমোনিয়াম, পাশে গানের বাদ্যযন্ত্র, আরও অনেক কিছু আছে। শমশের দেওয়ান বেশ রসিক মানুষ বটে। বয়স বাড়লেও তার গানের প্রতি ভালোবাসা যায়নি। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ভালোবাসা ছিল। ওনার কণ্ঠ বেশ সুন্দর। যুবক বয়সে আরও সুন্দর কণ্ঠের অধিকারী ছিল। স্বপ্ন গায়ক হওয়ার থাকলেও গ্রামের গণ্ডি পেরিয়ে এত জমিজমা সব কিছু দেখাশোনার বার কাঁধে পড়লে তা সম্ভব হয়নি। তাই তো তিনি সবগুলো একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। মাঝে মধ্যে নিজেকে আনন্দে রাখতে গান গায়ে সঙ্গী হিসেবে মিথিকে রাখে, কারণ মিথিরও গান পছন্দ এবং সুন্দর গাইতে পারে। তিনি হারমোনিয়াম বাজান, কখনো মিথিও গায়। আজও শমশের দেওয়ান মিথিকে বললেন, আজ তুই একটা গান গা তো, মনখানা ভালো নেই, তোর গান শুনে একটু ফুরফুরে হই। মিথি মুখ বাঁকালো, মজা করে বলল, বুড়োর শখ কথা, আমি তোমারে গান শোনামু কেন? তোমার বুড়িকে ডাকো না, সে এসে গান শোনাবে। শমশের দেওয়ানও মজা করে জানতে চায়, তুই কাকে গান শোনাবি শুনি? মিথি ভাব সামনে উত্তর দিল, আমি শোনাবো আমার মানুষকে, তোমার মতো বুড়োকে নয়, বুঝছ? শমশের দেওয়ান হেসে উঠল। তিনি জানেন মিথি মজা করতে এসব বলছে। তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। মিথির দাদা ছোটবেলায় মারা যাওয়ার কারণে তাকে দাদা বলে ডাকে এবং মানেও বেশ। মিথি ইশারায় হারমোনিয়াম বাজাতে বলল। হারমোনিয়ামে সুর শুরু হতে তার প্রিয় গানখানা গাইতে শুরু করলো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। দরার ও ধুলুতে যে প্রাগুন আসে, তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। নানা কেমন আছো?
হঠাৎ অনাকাঙ্ক্ষিত কণ্ঠ শুনে মিথি চমকে উঠল। তার গাওয়া গান মাঝপথে থেমে গেল। তড়িতে গতিতে তাকালো দরজার পানে। তার বুক কাঁপছে, মন চাইছে পালাতে, কারণ মুখে চমৎকার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ। গায়ের রং টমাটে শ্যামলা, উচ্চতা অনেকটা লম্বা, চুলগুলো স্বল্প বড়, সব মিলিয়ে এক দেখায় সকলের পছন্দে এমন গড়ন। নাম তার প্রহর। যা কে সে? প্রহর ভাই ডাকে। ছোটবেলায় বলে বউ বানানোর প্রস্তাব দিয়েছিল। চোখে মোটা প্রেমের চশমা যোগ হয়েছে। কই, আগে তো ছিল না, এখন কি চোখে সমস্যা হয়েছে? মিথির আকাশ কুসুম ভাবনার মাঝে শমশের দেওয়ান হেসে বলে উঠল, নিয়ে মিথি, তোর না হওয়া স্বামী এসে গেছে, খেদমত শুরু কর। মিথি নিজের দেন থেকে ফিরে আসলো। আবারও শুরু হলো সবার এক কথা। কিছুটা লজ্জা পেল, সাথে বিরক্ত হয়ে উঠে পড়লো। জড়তায় কিছু বলতে পারছে না, মাথা নিচু করে রইল। শমশের দেওয়ান মজার চলে হাসছে। মিথি ইতস্ত করে কিছু বলতে মুখ খোলার পূর্বেই অপর প্রান্ত হতে প্রহরের নিজস্ব উত্তর এলো। সে হতে চেয়েছিল এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির ছেলে নয়। সুতরাং এই কথা বলে তাকে অস্বস্তি আর আমায় দ্বিধায় ফেলার কোনো দরকার নেই নানু। মিথি সবে বাহিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। প্রহরের কথা শুনে তার পা জোড়া থেমে গেল। তার একটু আগে বলা কথাটা বারবার কানে বাজতে থাকলো, সে এই বাড়ির ছেলে নয়। মিথি একবার পিছনে তাকালো। প্রহরের ঠোঁটের কোনো স্মিত হাসি, দৃষ্টি উদাসীন। শমশের দেওয়ানের মুখ গম্ভীর। বুঝা গেল প্রহরের কথায়। প্রহর এগিয়ে গিয়ে শমশের দেওয়ানের কাজ জড়িয়ে নিল। ফেটে কাতুকুতু দিয়ে বলল, মুখ গোমড়া করো না, চলো, তোমার বউ তোমার অপেক্ষায় আছে। কখন তুমি তার কাছে যাবে? নিজ হাতে তেল মালিশ করবে বুড়ো কোমরে। প্রহরের ঠান্ডা কথায় শমশের দেওয়ান গলল না। হাসির বদলে থমথমে গলায় শুধালেন, তুই ঠিক হবি না প্রহর? প্রহর বেরিয়ে গেলাম, থামলো দরজার কাজটায়। মিথি এখনো দাঁড়িয়ে আছে। মিথির দিকে এক পলক নজর বুলিয়ে আবার নজর দিল নিজ হাতে থাকা গড়ির পানে। তারপর বলে উঠল, আগে না বুঝলেও সময়ের সাথে অনেক কিছু বুঝলাম। তার মধ্যে শ্রেষ্ঠ হলো আমার অবস্থান। আমি বেশে আসে এক কচুরিপানা, যার অবস্থান পুকুর থেকে নদীতে হলেও সে ভুলেনি তার আগের স্থান। কথাটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। প্রহর সেই স্থান ত্যাগ করলো। মিথি বোঝার চেষ্টা করলো তার কথার মানে, তবে বুঝতে পারলো না। এত কঠিন বাক্যের অর্থের সাথে সে পরিচিত নয় এখনো। তবে শমশের দেওয়ান ঠিকই বুঝতে পারলেন। হতাশ হয়ে ভাবনায় ডুবে গেলেন। তখনই মনে পড়ল এক বীভৎস দিনের ঘটনা। প্রভাত হতেই কৃষকরা মাঠে ছুটছে ধান বোনার উদ্দেশ্য। গ্রামের মানুষ ভোরবেলা উঠে কাজে লেগে পড়ে। সূর্যোদয়ের মাধ্যমে সকালে সূচনা ঘটে, তবে কেউ তার আগেও উঠে পড়ে। সূর্য উঠেছে সবে, সোনালি রং ছড়িয়ে পড়ছে পূর্ব আকাশে। পাখির কিচিরমিচির কলতানে ঘুম ভাঙে। গ্রামের মানুষের পাখিরা উড়ে বেড়াচ্ছে নীল দিগন্তে। কৃষকরা কোদাল ঘাড়ে নিয়ে মাঠের ফানে যাচ্ছে। কেউ ধান বুনেছে, কেউ বা আইল দিচ্ছে। বৃষ্টি হলে যেন আইল পথে হাঁটতে অসুবিধা না হয় সেজন্যে। এমনই কিছু মুহূর্ত কেউ একজন ফোনের ক্যামেরায় বন্দি করেছে। ঠোঁটের কোনো হাসি লেপ্টে আছে। প্রভাতে উঠে সূর্যোদয় উপভোগ করার আনন্দ অন্যরকম। আরে প্রহর বাবা না, কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখতাছি। বাড়িতে আসো না নাকি? প্রহর পিছনে তাকালো। ছবি তোলাম বাদ দিয়ে ফোনটা পকেটে রাখলো। পরিচিত মুখ। গফুর সাহেবকে দেখে হেসে উত্তর দিল, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? হাসান কেমন আছে? লোকটার বেজার কণ্ঠ। ছেলের কথা শুনতে চাওতে মুখ নিভে এলো। আফসোসের সুরে বলল, মুই ভালো আছি। তার কথা আর কি কমু ক, সারাদিন কই কই থাকে, খোঁজ পাওন যায় না। তারে মানুষ করতে পারমু না। নেশাপাতি তার ফুসফুসের সাথে মিশে গেছে। কিছু কইলে শুনে না। মা বাপের সাথে খারাপ আচরণ করে। নেশার টাকা না পাইলে বাড়ি তছনছ করে দেয়। চাল ডাল অবধি চুরি করে নিয়ে গিয়ে নেশা করে। প্রহর শুনল, একটু ভাবুক হয়ে চিন্তা ভাবনা করে ঠোঁটর কোণে তীর্যক হেসে রেখে বলল, চাচা, ছেলেরে ছোট থেকে শাসন করলে তো এমন হতো না। ছোটবেলা থেকে দেখতাম আশকারা দিতেন। শাশুড়ি কাজে বাসায় বকা দিলেও যেন আনন্দ পাইতেন। তখন শাসন করলে কি আর এই দিন দেখতে হতো? এখন বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। কেমন ছেলেদের সঙ্গে মিশে সেদিকে খেয়াল রাখলে আজ এমন হতো না।
আজকাল গ্রামে নেশার প্রভাব বেড়েছে। ছোট ছোট ছেলেগুলোও নেশার খপ্পরে পড়ে জঙ্গলের আড়ালে বসে নেশায় বুঁদ হয়ে রয়। স্কুল যাওয়া বাদ দিয়ে জোপের আড়ালে বসে নেশা আসক্ত হয়ে থাকে। এসব হওয়ার পিছনে আশেপাশের কিছু স্বার্থলোভী মানুষের দায়ী, যারা টাকার লোভে হাতের নাগালে নেশার বন্দোবস্ত করে দিচ্ছে। তারপরে দায়ী আপনারা, মা বাবা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এসব ছোট থেকে খেয়াল রাখা। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে নরকবাস, এই প্রবাদ বাক্যটি আছে কি না ঠিক তেমনই। লোকটা শুনলো, চোখে মুখে অনুতপ্ত আর বিষাদের ছাপ। ঘাড়ের কোদালটা আবার ঘাড়ে নিয়ে আইল পথে হাঁটা ধরে মাঠের কাজের উদ্দেশ্যে। প্রহরও হাঁটা ধরলো বাড়ির পথে। এই আইল থেকে অলিন্দনীর স্পষ্ট দেখা যাচ্ছে। তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কিছু চিত্রে মনে পড়তেই চোখ ভিজে উঠল। কারো শূন্যতা গ্রাস করলো তাকে। এই শূন্যতা তাকে পোড়ায়, হৃদয় ক্ষত বিক্ষত করে দেয়। এই যন্ত্রণা থেকে বাঁচতে মূলত গ্রামে কম আসে, তবুও স্মৃতির যন্ত্রণা তার পিছু ছাড়ে না। কিছু স্মৃতি আর দুঃখ আজীবনের সঙ্গী হয়ে রয়, যাকে এক কথায় বলা যায় ব্যক্তিগত দুঃখ। এই দুঃখের শেষ কোনো দিন হবে না। যার জন্য এই দুঃখ তাকে কোনো দিন দেখতে পাবে না। বাড়ির কিছুটা সামনে আসতে প্রহর থেমে যায়। কোথাও থেকে ফিসফিসানির কণ্ঠ ভেসে আসছে। প্রহর আশেপাশে তাকালে, নজরে তো কিছু পড়ছে না, আশেপাশে তো কেউ নেই। তবে শব্দের উৎস খুঁজতে একটু হেঁটে গেল বাম দিকে। রাম লিচু বাগানের নিচে। বাগানগুলো শমশের দেওয়ানের নামে আছে। ফিসফিসানি শব্দ বন্ধ হলো। প্রহর তির্যক চাহনিতে নজর বুলালো চারপাশে। তার মস্তিষ্কে মুহূর্তে ধরা খেলো পাতা নাড়ার শব্দে। গাছের উপরে তাকালো। উপরে নজরে আসতেই কপালে বাজ পড়ল। চোখ মুখ কুচকি বিরক্তি নিয়ে বলল, সাত সকালে গাছে কেন উঠেছিস? হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকা সাত জেগেছে? নাম তাড়াতাড়ি। মিথি অমনি বসে রইল। গাছের উঁচু ডালে বসে আম খেতে খেতে বলল, আর কয়টা আম পেড়েই নামছি, আপনি যান। প্রহর কপালের মধ্যেখানে বাজ পড়ল। দাঁত ফিসে ভয় দেখাতে বলল, চাচিকে ডাকবো? দাঁড়ান, ডাকছি। চাচি? মায়ের নাম শুনতে মিথি ভয় পেল। কাঁচুমাচু হয়ে তড়িৎ গতিতে বলল, এই না না প্রহর ভাই, দয়া করে আম্মাকে ডাকবেন না। আম্মা জানতে পারলে আস্ত রাখবে না। আমি এক্ষুনি নামছি। রীতি, বেরিয়ে আয়। গাছের আড়ালে লুকিয়ে থাকা রীতিও কেঁপে উঠল। গাছের আড়াল থেকে বলল, আমি কিছু করিনি প্রহর ভাই, মিথি আপা আমাকে ডেকে এনেছে, দয়া করে আম্মাকে ভুলবেন না। মিথি হা হয়ে গেল। রীতির ভয়ে বলা মিথ্যে কথায় চোখ বড় করে তাকালো বলে, এই রীতি, তুই তো সেই পোল্ট্রিবাজ রে। প্রহর ভাই আসতে ভয়ে পোল্ট্রি খেয়ে গেলি। তুই না রাতে বললি সকালে যখন সবাই কাজে ব্যস্ত থাকবে তখনই আম চুরি করতে আসবো। রীতি চুপ হয়ে গেল। গাছের আড়াল থেকে বেরিয়ে দিল দৌড়। মিথি হা হয়ে তাকিয়ে রইল। বাঘের মুখে রেখে পালালো। আল্লাহ, এর চেয়ে তো মির্জাপুরও ভালো ছিল। তাড়াতাড়ি নেমে আয়, নয়তো বলাই। সাথে সাথে মিথি হুড়মুড়িয়ে নেমে আসতে চাইলো। তাড়াহুড়ো করতে গিয়ে গাছের নিচু ডাল থেকে দপ করে পড়ে গেলাম। মা গো! মিথির চিৎকারে প্রহর তাকালো। প্রহর তাদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। প্রহর যাওয়ার আগে কোথা থেকে যেন দৌড়ে পিয়াস উপস্থিত হলো। মিথি কাঁদছে আর বলছে, পাটা নিশ্চিত ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারবো না। পিয়াস ভাই, কিছু হয়নি, চুপ থাক। তুই গাছে উঠতে গেলি কেন? আমাকে বলতি, তাহলে তো পেরে দিতাম। দুঃখী মুখখানা নিয়ে বিষাদ কণ্ঠে বলল, নিজের গাছে উঠে আম পেড়ে খাওয়ার মজা আলাদা, শুধু আম্মা না দেখতে পেলে। পিয়াস আর কিছু বলল না। পায়ে হাত দিয়ে পায়ের গোড়ালি উপর নিচ করে ঘুরিয়ে টান দিল। মিথি ব্যথায় চোখ মুখ খিচে মাগো বলে চিৎকার দিল। পিয়াস একটু সরে গেল, বলল, ঠিক হয়ে যাবে। পা মুচকে গেছিল, এখন হেঁটে দেখ, আর লাগবে না। মিথি উঠে পা বাড়াতে একটু ব্যথা অনুভব করলো। পড়ে নিতে চাইলেও পিয়াসকে ধরে। পায়ের ব্যথা অল্প আছে। পড়ার সঙ্গে সঙ্গে পায়ের মুচকে যাওয়া স্থান কিছুটা ফুলে উঠেছে। মিথি ধীরে ধীরে হেঁটে পিয়াসের সাথে বাড়ির দিকে গেল। প্রহর কেবল চোখে তাকিয়ে দেখল, যেভাবে দেখে চাঁদ। হাতের কঞ্চিটা ছুঁড়ে ফেলে দিল। বাড়ির পথে যেতে যেতে আওড়ালো। চারিদিকে ভালোবাসার গন্ধ পাই। কেবল আমি স্মৃতির আধারে হারিয়ে যাই। ভাগ্য খারাপ না ভালোই। কপালে চাঁদের আলো না জুটলেও অমাবস্যার আধার জুটবে, এই তো অনেক। সকাল আর রাতে খাওয়ার সময়ে কাঠের টেবিলে সবার হাজিরা চাই।
শমশের দেওয়ানের নিয়ম বলা যায়। সব ছেলে নাতি নাতনিদের নিয়ে একসাথে খাবেন, এই নিয়ম সেই 20 বছর হতে চলে আসছে। সকালে খাওয়ার সময় হয়েছে, 3 ছেলে নাতি নাতিরে বসে পড়েছে, কেবল প্রহর আসেনি। পিয়াস মাত্র এসে বলল মিলন অসুস্থ, এজন্য তার বউ ঘরে খাবার নিয়ে গেল। শ্রাবণী আর অবনী দুটোকে কি নিয়ে ঝগড়া করেছে। সায়দা বানু বিরক্ত হয়ে বলল, তোরা দুটোতে চুপ করবি না, নাকি লাঠির বাড়ি খাবি? সারাদিন চুলু চুলু করিস। দেখতো শার্লিন কেমন চুপচাপ থাকতো, ওর মতো চুপচাপ থাকতে পারিস না? ওরা দুজনে চুপ হয়ে গেল, মুখ বাঁকালো আড়ালে। শমশের দেওয়ান প্রহরকে আসতে না দেখে পিয়াসকে বলল, প্রহর কোথায় দেখতো, খেতে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, কিন্তু যাওয়ার আগেই থেমে গেল। অরুণা বিরক্তি চাহনি নিয়ে বলল, পেটে ক্ষুধা লাগলে আসতো। সে কি জানে না সবাই একসাথে খায়? প্রতিবার আসলে এমন নাটক করে কেন? আমরা সব বসে থাকি তার নাটক দেখার জন্য। মেরিনা অনুরাকে চুপ করতে বললেন। সামনে শ্বশুর আছেন, তা সে বসলো যেন, তবুও সে মুখ বাঁকালো। কেন জানি প্রহরকে সে একদমই পছন্দ করে না। মেজো বউয়ের কথায় শমশের দেওয়ান রুষ্ট হলেন, চোখ মুখ শক্ত করে তাকালেন। মেজো ছেলের উদ্দেশ্য করে বলল, এমন কথা পরবর্তী কখনো শুনলে এ বাড়িতে তোমার বউয়ের জায়গা হবে না সাহার। তাকে বলে দাও সে এ বাড়ির একজন। যা পিয়াস, প্রহরকে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল যেতে, পা বাড়াতে দেখলেও তার মা সুচরিতা বেগম প্রহরকে নিয়ে আসছে। কি যেন বলছে আর হাসছে দুজনে। সুচরিতার সাথে প্রহরের বেশ ভাব, ছোটবেলা থেকে তিনি ছেলের মতো ভালোবাসেন, আগলে রাখেন। এ বাড়িতে প্রহরকে মামিদের মধ্যে সুচরিতা বেগমের কাছে অধিক ভালোবাসা পেয়েছে। সায়দা বানু, প্রহর আর সুচরিতা এই মুহূর্ত দেখে বেশ খুশি হলেন। মা ছেলে যে কেউ দেখলেই বলবে, আয় বসতো, না খেয়ে শুকিয়ে গেছিস, বাড়িতে আছিস না? কাছে হলে ভালো মন্দ রেঁধে পাঠাতাম, কিন্তু অনেক দূরের পথ যে, মাঝে মধ্যে একটি আসলে পারিস। বছরে 2-1 বার কেন আসিস বলতো? প্রহর হেসে বলল, এমন ভালোবাসার অবদান সেই জন্মেও শোধ করতে পারবে না। বাড়ির বউরা সবাই কেক খেতে দিল। অরুণা ভেতরে ভেতরে ফুলে রইল, মুখ ফুটে বলতে পারল না কিছু। সামনে শমশের দেওয়ান রয়েছে, মেরিনা চুপচাপ দাঁড়িয়ে আছে বরাবরের মতোই। তার চোখে মুখে বিষাদের ছাপ, হাসে না, ঠিক মতো খায় না। সেলিম স্ত্রীর পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন, তিনিও যে ভালো নেই। সুচরিতা বেগম প্রহরের খাওয়া তাবিদারি করছেন, যেন তাকে একবারে সব খাইয়ে ছাড়বে। শতদিনের না খাওয়া একদিনে খাওয়াবে। শমশের দেওয়ান বড় বউয়ের ব্যবহারে বরাবরের মতোই খুশি হলেন। সেই প্রথমে দেওয়ান বাড়ির বড় বউ, যাকে পছন্দ করে দূর গ্রাম হতে ছেলের বউ করে এনেছিলেন, সালাহীন ঘরে রেখেছিলেন। ছোট একটা মেয়ে বসে আছে, মলিন জামা কাপড় পরনে, তার পরনেও কি স্নিগ্ধ লাগছিল তাকে। বউ করে আনার পর কতজনের কত কথা, এতটুকু মেয়ে কি বুঝবে সংসারে? সেই মেয়ে আজ কত বড় হয়েছে, সন্তান সংসার সব আগলে রেখেছে। বিকেল হতেই মিথি আর রীতি তাদের কাজের প্রস্তুতি নিল। তবে সে কাজ কি তাদের সফল হলো? মিথি রীতিকে ডাকলো, এই রীতি তাড়াতাড়ি আয়। রীতি আসতে তারা যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার সামনে যেতে প্রহরের মুখোমুখি হলো। প্রহর সবে তাদের বাড়িতে ঢুকছিল। দুজনকে একসাথে হন্ততন্ত হয়ে যেতে দেখে প্রহর বুক কুঁচকালো, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস, হাতে কি? মিথি টপ করে হাত পিছনে লোকালো, মাথা নাড়ালো। মুখে কিছু বলার আগে রীতি ভয়ে আগেই বলে দিল, আমি কিছু জানি না প্রহর ভাই, সব মিথি আপু জানে। বলে দিল বৌদর। মিথি তাকিয়ে রইল, দাঁত কিরমির করে ধীরে আড়ালো। সবসময় মেয়েটা আমাকে পাশিয়ে দিয়ে যায়। মির্জাফরের বংশধর, থুক্কু, শুধু মির্জাফর হবে। বংশধর হলে তো আমি নিজেও। আম্মার এই কথা শুনতে শুনতে আমি তেমন বলা শুরু করেছি। আম্মার মতে আমার বাপের বংশ মির্জাফরের বংশ, আর তার বাপের বংশ সাধু বংশ। এটা সব পরিবারের মায়েদের কথা। কি হলো, কোথায় যাচ্ছিলি? মিথি কেঁপে উঠল, ভয় পেল না, তবে কথা কাটাতে বাহানা বানাতে 1 মিনিট সময় নিলে একটু ভেবে বলল, গ্রামে ওই পাশে যাচ্ছিলাম। কেন? ওদিকে নাকি জাদু খেলা দেখায়, লোক এসেছে, এজন্য দৌড়ে যাচ্ছিলাম, যাতে শেষ না হয়ে যায়। কিন্তু মাঝখানে আপনি এসে সব বেচতে দিলেন। প্রহর শুনল, গভীর দৃষ্টিতে তাকিয়েছে। মিথি লক্ষ্য করলো, মনে মনে ভাবছে, আমার কথা কি বিশ্বাস করলো নাকি না? আরে প্রহর,
ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। প্রহর এগিয়ে আসলো, মিথির ঠায় দাঁড়িয়ে রইল। মোহনিয়া বেগম বসতে দিল, কি যেন গল্পে মাতল। এর মধ্যে মোহনিয়া বেগম মিথিকে উদ্দেশ্য করে বলল, তোর দাদিকে ডেকে আনতো, প্রহরের সাথে কি জানি কথা আছে বলেছিল। মিথির রাগ লাগলো, একে কাজ হলো না, তার মধ্যে এখন যেতে হবে ডাকতে। মিথির বিরক্তি দেখে প্রহর মনে মনে হাসলো। মিথি বোধ হয় তা খেয়াল করলো, কাকে যেন মনে মনে বকতে বকতে তাড়াতাড়ি করে বাহিরে চলে গেল। প্রহর শুধু দেখলো, তারপর আবারও গল্পে মেতে উঠল। প্রহর সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিল। সামনে কেউ একজন আসতে হুট করে থেমে গেল। সামনে নিল নিজেকে। প্রহর, কেমন আছো? কালকে আসলে, অথচ বাবির সাথে দেখাও করলে না, কি ব্যাপার? বাবিকে কি ভালো লাগে না? দেবর বাবির সম্পর্ক হয় কত মধুর, অথচ তুমি। সানিয়া এগুতে প্রহর পিছিয়ে গেল। প্রহর সানিয়ার কথায় বিরক্ত প্রকাশ করলো, সাথে রাগও হলো। কথা না বলে ফাঁস কেটে যেতে নিল। সানিয়া আবার পথ আটকালো। প্রহর এবার রেগে দাঁত চেপে বলল, মিলন ভাইকে বলবো আপনার এমন বিরক্তিকর আচরণের জন্য আমার কথা বলতে রুচিতে বাদে। সময় থাকতে ভালো হন, নয়তো এই বাড়িতে টিকতে পারবেন না। প্রহর চলে গেল, রেখে গেল ক্ষিপ্ত চাহনি। সানিয়া রেগে চলে গেল আর বলল, নাই চাল ছিল, আবার দেমাগের শেষ নেই। সময় আসলে শেষ দেখা যাবে কে টিকতে পারে আর কে পারবে না। গ্রাম মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাত 10টা বাজতে গ্রামের মধ্যে কেমন শুনশান পরিবেশ। শহরের মতো মধ্যরাত পর্যন্ত কেউ জাগে না। রাতে বেশি আসে না যান্ত্রিক আওয়াজ। সবাই ঘুমিয়েছে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে। অলিন্দনীর প্রায় সকলে গভীর ঘুমে, কেবল জেগে আছে দু একজন। তার মধ্যে একজন প্রহর হাত ঘড়িতে টাইম দেখলো, 11টা বাজে। ছাদে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো। আজ আকাশটা ভীষণ সুন্দর। আকাশে সুন্দর একখানা অর্ধ ছাদ উঠেছে। জ্যোৎস্না রাত যেন চারপাশে জিগজিগ করছে। থেকে থেকে মাঠ থেকে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। প্রহর চোখ বন্ধ করলো। দুঃখের সাথে শুনতি করতে তার এইখানে আসা। জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি। যতটুকু সুখ ছিল তা অসুখে পরিণত হয়েছিল সেদিন। তারপর থেকে আর তার জীবনে বিরাট সুখে দেখা মিলেনি, মিলেছে কেবল দুঃখের যন্ত্রণা। সুখ দুঃখের হিসাব মিলাতে গিয়ে একাকিত্ব বাড়ল। হুট করে প্রহর অনুভব করলো তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে। তড়িৎ গতিতে চোখ খুলল। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে একটু অবাক হলো। তার হাতে থাকা জিনিসটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এসব? কবে থেকে চলছে? যেদিন থেকে অশ্রু জড়ানোর অভিশাপে পড়েছি, কাউকে কাঁদিয়ে সুখে থাকার চিন্তা করেছি, সেদিন থেকে আরও অসুখে মরেছি। বাঁচতে গিয়ে সেখানে হিমশিম খাচ্ছি। সেখানে সুখ ধরতে নাসা অবিলাসিতা। তাই ক্ষণিকের সুখ নাকি উল্লাস তা জানি না, তবে ক্ষণিকের জন্য হলেও অসুখ থেকে মুক্তি মেলে। প্রহর কেবল শুনল। মুখের ভঙ্গিমা দেখে বোঝা মুশকিল তার মনের মধ্যে কী চলছে। কেবলই আকাশপানে চেয়ে বলল, সুখ সবাই চায়, কিন্তু পায় কয়জন? অসুখকেই চায় না, তবুও পিছু ছাড়ে না। সুখ আনন্দ দেয়, অসুখ দেয় যন্ত্রণা। সেই যন্ত্রণার আনলে পুড়ে মানুষ হয় দিশেহারা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কি না তাও কমেন্টস করবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে পরবর্তী পার্ট দেওয়া হবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।